আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম ল স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা। সেখান থেকে আপনারা একটা প্রিলিমিনারিতে একটা নাম্বার তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, রিটেনও আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন আমরা চট করে জেনে নিই আজকের আলোচ্য বিষয়টি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887। এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো এই আইনের অধীনে আদালত তিন ধরনের ক্ষমতা প্রয়োগ করে। কয় ধরনের ক্ষমতা বলেন তো? তিন ধরনের ক্ষমতা। একটাকে বলা হয় ম্যান্ডেটরি পাওয়ার, বাধ্যতামূলক ক্ষমতা আদালত প্রয়োগ করে। দ্বিতীয়টা হচ্ছে ডিসক্রিয়েশনারি পাওয়ার, যেটাকে আমরা বলি সুবিবেচনামূলক ক্ষমতা বা অনেকেই বলে বিবেচনামূলক ক্ষমতা। তো এটা আদালত প্রয়োগ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তৃতীয় হচ্ছে ডাইরেক্টরি পাওয়ার, নির্দেশনামূলক আদেশ। আদালত বলে এটা করেন, তবে না করলে তেমন বাধ্যবাধকতা নেই, তবে এটা করা উত্তম, এরকম আদেশগুলোকে বলা হয় ডাইরেক্টরি পাওয়ার। ম্যান্ডেটরি পাওয়ারটা হচ্ছে যেটা আপনাকে করতেই হবে, বিচারক বাধ্য এই কাজটা করতে, সেটাকে বলা হয় বাধ্যতামূলক ক্ষমতা। সুবিবেচনামূলক, বিচারক চাইলে করতেও পারে নাও করতে পারে, তার সুবিবেচনায় যেটা বলে সেটাকে বলা হয় ডাইরেক্টরি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার এবং ডাইরেক্টরি পাওয়ার হচ্ছে নির্দেশনামূলক ক্ষমতা, যেটা আইনে বলা আছে করেন কিন্তু না করলেও বাধ্যবাধকতা নেই, এমন ক্ষমতাগুলোকে বলা হয় ডাইরেক্টরি পাওয়ার। তো আজকে আমরা আলোচনা করব সুবিবেচনামূলক ক্ষমতা। তো আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এটা একটা ইকুইটি বেসড ল, অর্থাৎ সুবিবেচনামূলক ক্ষমতার আদলে এই আইনটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা সম্বন্ধে বলা আছে ধারা 22-এ। আপনারা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 22-এ যান, তখন সুবিবেচনামূলক ক্ষমতার প্রকৃতি পাবেন পাঁচটি। কয়টি? সুবিবেচনামূলক প্রকৃতি পাবেন পাঁচটি। যে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে একটি সুবিবেচনামূলক ক্ষমতায়, সেটা কি? একটা সুবিবেচনামূলক ক্ষমতা অবশ্যই আইনসম্মত হতে হবে, লফুল। দ্বিতীয় হচ্ছে এটা সাউন্ড হতে হবে, এটা নিখুঁত হতে হবে। তৃতীয়, এটা রিজনেবল হতে হবে, এটা যুক্তিসম্মত হতে হবে। 4 নাম্বার, গাইডেড বাই দ্য জুডিশিয়াল প্রিন্সিপাল, এটা বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। 5 নম্বর হচ্ছে আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য হতে হবে, অর্থাৎ ক্যাপাবল অফ কারেকশন বাই এ কোর্ট অফ আপিল, আপিল আদালত দ্বারা সংশোধনযোগ্য হতে হবে। তো সুবিবেচনামূলক ক্ষমতার 5টি নেচার: আইনসম্মত হতে হবে, নিখুঁত হতে হবে, যুক্তিসম্মত হতে হবে, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য হতে হবে। এবার আসেন, সুবিবেচনামূলক ক্ষমতা কয়টি ক্ষেত্রে প্রয়োগ করে আদালত? 3টি ক্ষেত্রে প্রয়োগ করে সুবিবেচনামূলক ক্ষমতা। একটা হচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ, অবৈধ সুবিধা। দ্বিতীয় হচ্ছে হার্ডশিপ। তৃতীয় হচ্ছে ইরেপারেবল লস। আনফেয়ার অ্যাডভান্টেজ, অবৈধ সুবিধা; হার্ডশিপ, কঠোর; ইরেপারেবল লস, অপূরণীয় ক্ষতি। তো এক্ষেত্রে আদালত সোলাটিয়ামের আদেশ দেয়। সোলাটিয়াম হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার। দুই ক্ষেত্রে, আনফেয়ার অ্যাডভান্টেজ এবং হার্ডশিপ, এই দুই ক্ষেত্রে আদালত সান্ত্বনামূলক পুরস্কার দেয়, যেটাকে আমরা বলি সোলাটিয়াম। সোলাটিয়াম তো পরীক্ষা আসবে পিলিতে, সোলাটিয়াম কোথায় বলা আছে? ধারা 22-এ। কয় ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার ক্ষমতা প্রয়োগ করে? 3 ক্ষেত্রে: আনফেয়ার অ্যাডভান্টেজ, হার্ডশিপ, ইরিপারেবল লস, এই 3টি ক্ষেত্রে। তো আনফেয়ার অ্যাডভান্টেজ বলতে আপনি কি বুঝেন? আনফেয়ার অ্যাডভান্টেজ, আনফেয়ার অ্যাডভান্টেজ হচ্ছে যেই ক্ষমতাটা আদালত দিলে মনে হবে যে এটা আইনসম্মতভাবে সঠিক কিন্তু এটা অবৈধ, সেই সমস্ত ক্ষেত্রে আনফেয়ার অ্যাডভান্টেজ। কঠোর বলতে বোঝায় একটা গরিব কৃষকের জমি, একটা জমি বিক্রি করেছে অভাবে, এখন সেটা যদি সে বিক্রি করে দেয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, তখন এটা হার্ডশিপ। আর ইরিপারেবল লস হচ্ছে এমন একটা আদালত আদেশ দিল যে ক্ষেত্রে বাদী বা বিবাদীর অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষেত্রে বলা হয় ইরিপারেবল লস। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন।